আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরি প্রার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিও তৈরি করা শুরু করছি। বন্ধুরা, আমরা যে যার যোগ্যতা মতো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চাকরিটি পাচ্ছি না। তবে কি এখন সরকারি কোনো নিয়োগ সার্কুলার নেই? আসুন আমরা ইন্টারনেটের পাতায় খুঁজে দেখার চেষ্টা করি চলতি সপ্তাহে কোনো নিয়োগ সার্কুলার আছে কিনা। দেখার জন্য আমরা গুগলে চলে যাই, একটি ব্রাউজার ওপেন করি, google.com দেখে এন্টার প্রেস করি। গুগল আসছে। আমরা চাকরির নিয়োগ বিজ্ঞাপন সার্চ দেওয়ার জন্য বাংলা ভার্সন করে নেই, লিখি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে সরকারি নিয়োগ, লিখে সার্চ দেই। আমরা দেখতে পাচ্ছি চলতি সপ্তাহেও শত শত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠায়, তৃতীয় পৃষ্ঠায়, একইভাবে 10তম পৃষ্ঠায় দেখি যে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 10 পৃষ্ঠায়ও সরকারি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। একইভাবে সবসময় ইন্টারনেটের পাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা সরকারি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হতে থাকে। শুধু পার্থক্য, কোন কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমরা নিয়োগ বিজ্ঞাপনগুলো পাবো সেটি সঠিকভাবে লিখে আমরা সার্চ দিতে পারি না। বন্ধুরা, আবার লক্ষ্য করুন, লিখতে হবে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিয়োগ, তাহলে আমরা শত শত নিয়োগ বিজ্ঞাপন পেয়ে যাব। বন্ধুরা, ঠিক যে সময় রেকর্ড করছি এই সময়টা তত্ত্বাবধায়ক সরকারের পিরিয়ড চলছে। এই পিরিয়ডে সাধারণত নিয়োগগুলি কম হয়ে থাকে। যখন আমরা ফর্মাল গভর্নমেন্টের সময় আসবে এবং তখন এখনকার থেকেও অনেক বেশি নিয়োগ বিজ্ঞাপন সরকারি বিভিন্ন অফিসগুলোর পক্ষ থেকে প্রকাশিত হবে। তো আমাদের সঠিক কিওয়ার্ডটি লিখে সার্চ দিতে হবে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিয়োগ। এই পদে নিয়োগের জন্য প্রার্থীরা সাধারণত সর্বনিম্ন 11তম গ্রেড থেকে শুরু করে 16তম গ্রেডের হয়ে থাকে। বিভিন্ন পদে সরকারি নিয়োগ। এখন এখানে যেই কিওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে, এই পদে এত নিয়োগ বিজ্ঞাপন কেন? এর মূল কারণ হচ্ছে, একটি নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয় তখন আমাদের শিক্ষার্থীরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করে ফেলে। বন্ধুরা, একটি নিয়োগ পাওয়ার জন্য এই সরকারি নিয়োগ বিজ্ঞাপনটি মূল কথা নয়, বরং এই নিয়োগ বিজ্ঞাপনটি যে নীতিমালার উপরে, অর্থাৎ যেই নিয়োগ নীতিমালার উপরে প্রতিষ্ঠিত, সেই নিয়োগ বিধিমালাটি মূলত কথা। একজন প্রার্থী সবসময় নিয়োগ বিজ্ঞাপন দেখে নয়, বরং নিয়োগ বিধিমালা দেখে সরকারি চাকরির জন্য আবেদন করবেন। এই নিয়োগ বিধিমালাটি আমরা কোথায় পাব? আসুন নিয়োগ বিধিমালাটি পাওয়ার আমরা চেষ্টা করি। নিয়োগ বিধিমালাটি পাওয়ার জন্য আমরা আবারও গুগলে যাই। গুগলে গিয়ে সার্চ দেওয়ার চেষ্টা করি, নিয়োগ বিধিমালা 2018 লিখে নিয়োগ বিধিমালা 2018 আমরা দেখতে পাচ্ছি। এটি সরকারি নিয়োগ বিধিমালা 2018। নিয়োগ বিধিমালাটি ওপেন করে দেখার চেষ্টা করি। তো নিয়োগ বিধিমালা 2018, বন্ধুরা মনে রাখবেন, আমরা এই মুহূর্তে যে নিয়োগ বিধিমালাটি ওপেন করলাম এটি কৃষি মন্ত্রণালয়ের বিপণন অধিদপ্তরের। একইভাবে বাংলাদেশের সরকারি অফিসগুলোর যত দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয় আছে, সকল দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ের নির্ধারিত একটি নিয়োগ বিধিমালা থাকে এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে যখন সংশ্লিষ্ট দপ্তরের অধীনে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন মনে রাখবেন এই নিয়োগ বিজ্ঞাপনটি প্রকাশিত হয় নিয়োগ বিধিমালা অনুসারে। সুতরাং আপনারা নিয়োগ বিজ্ঞাপনটি দেখে আবেদন করবেন না, বরং যে মন্ত্রণালয়ের বিজ্ঞাপনটি প্রকাশিত হলো সেই মন্ত্রণালয়ের নিয়োগ বিধিমালা সার্চ দিয়ে ডাউনলোড করে ওই বিধিমালায়
নিয়োগের কি কি বর্ণনা লেখা আছে দেখে আবেদন করবেন। আসুন বন্ধুরা, আমরা দেখার চেষ্টা করি এই নিয়োগ বিধিমালায় কি রয়েছে। নিয়োগ বিধিমালার সর্বশেষ পৃষ্ঠায় যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই বিধিমালাটি আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি নির্দেশক্রমে একজন ভারপ্রাপ্ত সচিব কর্তৃক স্বাক্ষরিত। এই নিয়োগ বিধিমালার একটি শব্দের ব্যত্যয় ঘটিয়ে যেমন ওই অফিস কোনো নিয়োগ দিতে পারবে না, অনুরূপভাবে আপনিও এই বিধিমালার একটি শব্দকে অ্যাভয়েড করে কোনো নিয়োগ প্রাপ্ত হবেন না। সুতরাং এই নিয়োগ বিধিমালা দেখে আপনারা সব সময় আবেদন করবেন। আমরা ইন্টারনেটের পাতায় নিয়োগ বিজ্ঞাপন সার্চ দিয়ে যেই বিষয়টি দেখলাম, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিয়োগ। এই 60 মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য বিধিমালায় আসুন দেখি কি কি শর্ত আছে। বিধিমালায় আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো এই যে তফসিল 2 কয়ে বর্ণিত বিধি 2 গ দ্রষ্টব্য, এখানে লেখা আছে আমাদের নিয়োগ পরীক্ষার বিষয়গুলো কি কি হবে। নিয়োগ পরীক্ষা বাংলায় 30 নম্বরের পরীক্ষা দিতে হবে, ইংরেজি 30, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, মৌখিক পরীক্ষা 10, লিখিত এবং মৌখিক মিলে এই পরীক্ষা হবে আমাদের 110 নম্বরের। এই 110 নম্বরের সাথে আসুন দেখি এবার ব্যবহারিক কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক পরীক্ষার বর্ণনা নিচে দেওয়া আছে। এখানে মুদ্রাক্ষর, কম্পিউটার মুদ্রাক্ষরে আপনাকে প্রতি মিনিটে 30 শব্দ গতির পরীক্ষা দিতে হবে ইংরেজিতে, আর 25 শব্দ বাংলায়। 30 আর 25 শব্দ সঠিকভাবে লেখার জন্য মোট নম্বর থাকবে বাংলায় 50, ইংরেজিতে 50। তাহলে সাধারণ এডুকেশনের জন্য 110, আর এখানে পেলাম আমরা পরীক্ষার বিষয় 50, 50, 100, মোট হয়ে গেল 210। আর দেখি কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে একজন চাকরির প্রার্থীকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই পদের জন্য যদি আপনি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনি 60 লিপি বাংলায় আপনার প্রতি মিনিটে 70 শব্দ লিখতে পারদর্শিতা অর্জন করতে হবে, আর ইংরেজিতে 80 শব্দ, 70-80 শব্দ লিখে পরীক্ষা দেওয়ার জন্য এখানে পরীক্ষার মার্কস থাকবে বাংলায় 100 নম্বর এবং ইংরেজিতে 100 নম্বর। শ্রোতা বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের সাধারণ এডুকেশনের জন্য লেখাপড়ার জন্য থাকবে 110, টাইপিংয়ের জন্য থাকবে 100, আর 60 লিপি বাংলার জন্য একাই 100, আবার 60 লিপি ইংরেজির জন্য একাই 100, মোট 200, এখানেই 200। বন্ধুরা আমরা লক্ষ্য করি যে এই সাধারণ এডুকেশনের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু কম্পিউটারে বসে টাইপিং স্পিড আর 60 লিপির বিষয়টি তো একেবারেই জানি না। এটি না পারলে আপনি এখন 16তম গ্রেড থেকে শুরু করে 11তম গ্রেড পর্যন্ত কোনো চাকরিতে আবেদন করতে পারবেন না। আর আমাদের শিক্ষার্থীদের জন্য শতকরা 95% চাকরি এই গ্রেডগুলির উপরে নির্ভরশীল হয়ে থাকে। সুতরাং যে কোনো চাকরির অ্যাপ্লিকেশন করার আগে নিজেকে প্রস্তুত করুন এবং আবেদন করুন, দেখবেন আপনার আবেদন বিফলে যাবে না। বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করলাম, এই 60 লিপি বিষয়টা কি, 60 লিপি বিষয়টা দেখার জন্য আমরা এখানে কম্পিউটারের পর্দায় আসি এবং দেখার চেষ্টা করি। এইটা হচ্ছে 60 লিপি বই, 60 মুদ্রাক্ষরিকের বই। 60 মুদ্রাক্ষরিকের বইটি আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই বইটি প্রকাশ করেছে। এই বইটিতেই আছে আপনার নিয়োগ পরীক্ষার 100, 100, 200 মার্ক। এই 200 মার্কের পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। আর বর্তমান সময়ে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে, তার 95% চাকরি এই পদগুলির জন্য নির্ধারিত হয়ে থাকে। সুতরাং আপনার প্রচুর সম্ভাবনা আছে যদি এই বিষয়টি আপনি রপ্ত করতে পারেন এবং এই বিষয়গুলি সহ আবেদন করেন। বন্ধুরা, একটা সরকারি অফিস যখন প্রার্থীদের পরীক্ষা নিয়ে চূড়ান্ত নির্বাচনের জন্য নিয়োগ বোর্ড বসে, তখন নিয়োগ বোর্ডের যে বিষয়গুলি
লক্ষণীয় সেটা হচ্ছে নিয়োগ বোর্ড একটি পরীক্ষার টেবুলেশন শিট তৈরি করে। আমরা যদি সেই টেবুলেশন শিটটা দেখার চেষ্টা করি তাহলে তাহলে এইটি হচ্ছে পরীক্ষার টেবুলেশন শিট বা সিলেকশন বোর্ডের টেবুলেশন শিট। এখানে আমি একটি নমুনা কপি দেখাচ্ছি। নমুনা কপিতে দেখছি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার পর যদি আমরা কৃতকার্য হই তাহলে আমাদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় বাংলা টাইপ, ইংরেজি টাইপ, বাংলা ষাটলিপি এবং ইংরেজি ষাটলিপিতে অংশগ্রহণ করতে হবে। বন্ধুরা দেখুন, এখানে সুন্দর ঘর ঘর করে নাম্বারগুলি বসানোর সুন্দর সিস্টেম করে দেওয়া থাকে। এখন আপনার যেখানে বাংলা টাইপ, ইংরেজি টাইপ, বাংলা শর্ট হ্যান্ড, ইংরেজি শর্ট হ্যান্ড এই বিষয়গুলির উপর কোনো প্রশিক্ষণই থাকে না, কোনো সার্টিফিকেটই থাকে না, তখন আপনাকে এই নিয়োগকর্তা কিভাবে সিলেকশন দিবে? তো বন্ধুরা, এবার আমরা আমাদের কথায় আসি। আমাদের প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কম্পিউটার এডুকেশন BCE। এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাদেরকে আমরা একটি সনদপত্র দিয়ে থাকি, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, এবং এই সনদপত্রটিতে সরাসরি লেখা থাকবে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স। তো চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই সনদটি আমাদের প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন। এখানে স্পষ্ট লেখা থাকে MS ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ, বাংলা শর্ট হ্যান্ড, ইংলিশ শর্ট হ্যান্ড, বাংলা টাইপ, ইংলিশ টাইপ, সেই সাথে বাংলা টাইপ, ইংলিশ টাইপ, বাংলা শর্ট হ্যান্ড, ইংলিশ শর্ট হ্যান্ডের গতি উত্তোলন করেছে কত সেটি উল্লেখ করা থাকে। এবং এই গতিটি হচ্ছে একটি মূল ফ্যাক্টর, কারণ আপনি যদি কাঙ্ক্ষিত গতি যেটি সরকারি চাকরির বিধিমালায় দেওয়া আছে সেটি উত্তোলন করতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না। তো এখন আসুন, এই গতি উত্তোলন করবার জন্য আপনি ভর্তি হবেন একটি ইনস্টিটিউটে। বন্ধুরা, আমাদের ইনস্টিটিউটটি বাংলাদেশ কম্পিউটার এডুকেশন BCE মোড়, মহাদেবপুর নার্সারির দক্ষিণে, রংপুর এই ঠিকানায় অবস্থিত। যারা প্রশিক্ষণ গ্রহণ করতে আগ্রহী আপনারা এসে সরাসরি কথা বলুন। বন্ধুরা, প্রশিক্ষণ প্রদানের জন্য আমাদের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের সুবিধা আছে। যেমন প্রতিষ্ঠানের কাছাকাছি যারা অবস্থান করেন, প্রতিষ্ঠান থেকে 1, 2 এবং 10 কিলোর ভিতরে, তারা সাইকেল চালিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এখন যারা তার থেকেও দূরে বসবাস করেন, অর্থাৎ অনেক দূরে যাদের বাড়ি, তাদের জন্য আমাদের এখানে সুন্দর আবাসিক ব্যবস্থা আছে। আপনারা আবাসিক হলে থেকে এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এছাড়াও আমাদের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে, শাখা প্রতিষ্ঠান আছে। আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো শাখায় ভর্তি হয়ে এই প্রশিক্ষণটি নিতে পারেন, অথবা আমরা আপনাদের জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করে রেখেছি। আপনি অনলাইনে ভর্তি হয়েও এই প্রশিক্ষণটি নিতে পারেন। তো যেভাবেই আপনি প্রশিক্ষণ নেন না কেন, আপনি প্রশিক্ষণ শেষে একটি সরকার অনুমোদিত সনদপত্র পাবেন। আপনারা লক্ষ্য করছেন এই সনদপত্রের এই কর্নারে আমরা আমাদের সরকারি অনুমোদনের কপিটি দিয়ে দিয়েছি, এবং এটি প্রত্যেকটি সার্টিফিকেটে থাকবে। প্রশিক্ষণ শেষে যে সনদপত্র দেওয়া হয় এটি সরকার অনুমোদিত, যা সরকারি সকল চাকরি পাওয়ার জন্য নিয়োগ বিধিমালা অনুসারে প্রযোজ্য। বন্ধুরা, আপনি খুব সহজে চাইলে আপনার বেকারত্বকে ঘুচাতে পারেন। আপনি যদি সহজে পকেট মানি আর্ন করতে পারেন তাহলে আপনি কেন করবেন না? বন্ধুরা, আপনি খুব সহজে আপনার বেকারত্বকে ঘুচিয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারেন। সেটি কিভাবে? সর্বপ্রথম আপনি আপনার নিকটস্থ BCEর প্রধান কার্যালয় অথবা যে কোনো শাখায় ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করুন। প্রশিক্ষণ গ্রহণের পর আপনি কিছুদিন প্র্যাকটিস করুন, এবং সেই সাথে আপনার এলাকায়, আপনার ইউনিয়নে
একটি বিসির শাখা খুলে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চালিয়ে যান। তাতে আপনার প্র্যাকটিস হবে একদিকে, আরেকদিকে অভিজ্ঞতা তৈরি হবে। আপনার প্র্যাকটিস এবং আপনার অভিজ্ঞতা দুই মিলে যদি এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করেন, তাহলে মনে রাখবেন বন্ধুরা, বর্তমান সময়ে এই সরকারি চাকরির প্রার্থী এই 2, 3 বা 5, 7 জনের বেশি হয় না। এই পদগুলোতে 5, 7 জনের বেশি আবেদনই হয় না। তো সেখানে আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা খুব সন্নিকটে। কারণ মনে রাখবেন, এই 60 মুদ্রাক্ষরিক কি, এটি অধিকাংশ প্রার্থীরা জানেই না। আপনি একদিনও বসে না থেকে এই প্রশিক্ষণটি গ্রহণ করুন এবং গ্রহণ করেই আপনি আপনার ইউনিয়নে একটি বিসিএর শাখা, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানের শাখা খুলে ফেলুন। খুলে প্রশিক্ষণ প্রদান শুরু করুন। শুরু করলে যেমন আপনার পকেট মানি আয় হতে শুরু হবে, এবং এই প্রশিক্ষণের চাহিদা যেহেতু প্রচুর হারে আসে, সরকারি পর্যায়ে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেহেতু এর চাহিদা প্রচুর। আর চাহিদার কারণে আপনি একটি ভালো মানের আয় এখন থেকেই শুরু করতে পারেন। একদিকে আপনার আয় হবে, আরেকদিকে আপনি এই প্রতিষ্ঠান চালিয়ে যেতে থাকেন, আপনার অভিজ্ঞতা তৈরি হবে। কারণ আপনার অভিজ্ঞতা আপনার চাকরিটি পাওয়ার জন্য অনেক বেশি সহায়ক। একদিকে আপনি প্র্যাকটিস করতে থাকুন, আরেকদিকে প্রশিক্ষণ দিতে থাকুন, এবং বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্র সরকারি নিয়োগ বিজ্ঞাপন এবং নীতিমালা দেখে আপনি সরকারি চাকরিতে আবেদন করতে থাকুন। খুব তাড়াতাড়ি আপনার জবটি হয়ে যাবে। আর আপনার জবটি খুব তাড়াতাড়ি হয়ে যাক, সেখানে আমাদেরও সফলতা যে আপনি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে আপনার বেকারত্বকে ঘুচিয়ে একটি জব অ্যাচিভ করতে পারবেন। বন্ধুরা, এটি করবার জন্য আপনার জন্য যে সমস্ত সুবিধা থাকে, তাহলে আপনি প্রশিক্ষণ গ্রহণ করুন। আপনার ইউনিয়নে গিয়ে একটি ভালো জায়গায় একটি ঘর ভাড়া নিন এবং আমাদের একটি শাখা খোলার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালু করুন। বন্ধুরা, এখান থেকে আপনার আয় হতে থাকবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন সরকারি জবে আবেদন করতে থাকুন। সরকারি জব হয়ে গেলে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একজন ভালো শিক্ষার্থী অথবা একজন কর্মচারী নিয়োগ করে প্রতিষ্ঠানটি এদিকে চালিয়ে যেতে থাকুন, ওইদিকে আপনার চাকরি করতে থাকুন। এই ক্ষেত্রে আপনার পারিবারিক আয় হয়ে যাবে দ্বিগুণ, আর আপনার বেকারত্বেরও অবসান হবে। তাহলে একদিনও বসে থাকবেন কেন? আপনার যদি এখনই পকেট মানি আয় করার সুযোগ থাকে, আসুন বিসির সাথে প্রশিক্ষণ গ্রহণ করুন, নিজের বেকারত্বকে ঘুচিয়ে সচল হওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, সকলকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আর ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে।